অদূর ভবিষ্যতের এক কাল্পনিক পৃথিবী। নিউক্লিয়ার যুদ্ধের প্রতিক্রিয়ায় যা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে গাছপালা, নষ্ট হয়ে গেছে পানীয় জলের ধারা, চারিদিকে শুধু ধু ধু মরুভূমি, একটু পানির জন্য হাহাকার, মানুষে মানুষে হানাহানি, ক্ষমতার লোভে নৃশংসতা পশুকেও হার মানিয়ে দেয়। কেমন সাংঘাতিক হতে পারে এমন একটা পৃথিবী। আসুন শুনে আসি এমনই একটা ঘটনা নির্ভর সিনেমা ম্যাড ম্যাক্স ফিউরি রোডের গল্পটি। পৃথিবীতে ঘটে গেছে এক ভয়ঙ্কর নিউক্লিয়ার যুদ্ধ, যার ফলে পৃথিবীর ভাগ্যই বদলে গেছে। সেই সাথে পাল্টে গেছে পৃথিবীর রূপ। সবুজ ও নীলে ঢাকা পৃথিবীটা এখন বিস্তীর্ণ মরুভূমি। বাতাসে ছড়িয়ে আছে বিষাক্ত গ্যাস। মানুষ স্বাভাবিকভাবে নিঃশ্বাসও নিতে পারে না। মানুষ যে অনেক বেশি বেঁচে আছে তাও না, অধিকাংশই মরে গিয়েছে। যারা বেঁচে আছে তারা কোনো রকমে খিদে, তৃষ্ণা, শত্রুদের সাথে লড়াই করে সার্ভাইভ করে যাচ্ছে। তেমনই এক যোদ্ধা হলো ম্যাক্স রকাটেনস্কি। স্বাভাবিক পৃথিবীতে সে একজন পুলিশ অফিসার ছিল, সব সময় ক্রিমিনালদের তাড়া করে বেরিয়েছে, অথচ এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছে, কখনো বা শত্রুদের থেকে, আবার কখনো বা সেই সব মানুষদের স্মৃতি থেকে যাদেরকে সে বাঁচাতে ব্যর্থ হয়েছে। বিস্তীর্ণ মরুভূমির মাঝে দাঁড়িয়ে সে এসবই ভাবছিল। হঠাৎ একটা গিরগিটি তার পাশ দিয়ে যেতে গেলে সেটাকে এক খাবলে ধরে নিয়ে সে খেতে শুরু করে। আসলে পৃথিবীর অধিকাংশ জায়গায় এখন চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে, তাই খাদ্য আর পানি উভয়ের সংকটের কারণে মানুষ এখন যা পায় তাই খেয়ে কোনো রকমে জীবন ধারণ করে থাকে। ম্যাক্স এখানে বেশিক্ষণ থাকার সুযোগ পায় না। সে নিজের গাড়ি ছুটিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, কারণ একদল ম্যানহান্টার তাকে তাড়া করেছে। ম্যাক্স বেশি দূর পালাতে পারে না। কিছুক্ষণের মধ্যেই শিকারীরা তার গাড়িটা ধাক্কা মেরে ফেলে দিয়ে তাকে ধরে ফেলে এবং অপহরণ করে একটা দুর্গে নিয়ে যায়। দুর্গে নিয়ে আসার পরে তার চুলগুলো কেটে পিঠে এক ধরনের ট্যাটু বানিয়ে দেওয়া হয়। সেই সাথে পিঠে ম্যাক্সের ও নেগেটিভ রক্তের গ্রুপ এবং ইউনিভার্সাল ডোনারের সাইন মার্কও লাগিয়ে দেওয়া হয়। আসলে ম্যাক্সকে এখানে দাস হিসেবে ধরে আনা হয়েছে, আর এই জন্যই তার ঘাড়ে এই দুর্গের দাসত্বের চিহ্ন লাগিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু চিহ্নটা লাগানোর আগেই সেই সুযোগ পেয়ে সবাইকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ সে আবারও ধরা পড়ে যায় এবং তাকে দুর্গের দাস বানিয়ে দেওয়া হয়। এই দুর্গটা ইমর্টান জো নামের একজন নিয়ন্ত্রণ করে। মরুভূমির মাঝে এই ছোট এলাকাটুকু যেন এক টুকরো স্বর্গের মতো। শুধু এখানেই পানীয় জল পাওয়া যায় এবং চাষাবাদ করা যায়, আর এই দুটো উপাদানই ইমর্টান জো নিয়ন্ত্রণ করছে। বলা চলে সেই এখানকার সম্রাট। তার অধীনে রয়েছে অনেক সৈন্য, যাদেরকে ওয়ার বয় বলা হয়, যারা জয়ের জন্য মরতেও এক মুহূর্ত দ্বিধা করে না। সেই সাথে সে এখানকার সাধারণ মানুষগুলোর ভাগ্যকেও নিজের হাতে মুঠোয় রেখে তাদেরকে নিয়ন্ত্রণ করছে আর নিজেকে তাদের দেবতা হিসেবে পরিচয় দিচ্ছে। জো সবাইকে ম্যানিপুলেট করে রেখেছে যে সেই একমাত্র মসিও, যারা তার অনুগত থাকবে তারাই স্বর্গ পাবে। আর এভাবেই সে এমন একটা সাম্রাজ্যের অধিপতি হয়ে উঠেছে। সকালে ইমর্টান জো তার রাজকীয় পোশাক এবং মাস্ক পরে সাধারণ মানুষদের মাঝে ভাষণ দেয় এবং তাদেরকে অঢেল জলের ভাণ্ডার থেকে সামান্য পরিমাণ জল দান করে। এইটুকু জল এতগুলো মানুষের জন্য পর্যাপ্ত ছিল না, আর তাই তারা নিজেদের মধ্যে মারামারি, গ্যাঞ্জাম ফ্যাসাদ শুরু করে দেয়। আর উপর থেকে এই দৃশ্য দেখে জো খুব এনজয় করতে থাকে। জোয়ের এই আনন্দ দূর থেকে ফিউরিওসা ঘৃণা ভরে দেখছিল। ফিউরিওসা জোয়ের একজন অন্যতম বেস্ট সেনাপতি। তার ঘাড়েও এই দুর্গের দাসত্বের চিহ্ন লাগানো আছে, তাই সে জোয়ের বাধ্য অনুসারী হয়ে এতদিন কাটিয়েছে। কিন্তু সে এখন আর জোয়ের অনুগত থাকতে চায় না। শীঘ্রই সে জোয়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে চলেছে। যাই হোক, জো ফিউরিওসাকে গ্যাস এবং বুলেট আনার নির্দেশ দিয়েছে। ফিউরিওসা সেগুলো আনার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই সে সোজা পথ ছেড়ে অন্যদিকে গাড়িটা মোড় নিয়ে নেয়। দুর্গে বসে জোয়ের একজন লোক দূরবীনে এই দৃশ্যটা দেখে সাথে সাথেই জোকে জানায়। জো নিজেও ফিউরিওসার এমন কাজে হতবাক হয়ে যায় এবং দৌড়ে একটা সিক্রেট চেম্বারে ঢোকে। এই সিক্রেট চেম্বারে জো তার রক্ষিতাদের রাখত, যাদের কাজ ছিল শুধু জোয়ের সন্তান জন্ম দেওয়া, যাতে সে নিজের বংশ বৃদ্ধি করতে পারে। চেম্বারে গর্ভবতী সহ 5 জন মেয়েকে রাখা ছিল। ফিউরিওসা এই 5 জন মেয়েকেই জোয়ের কবল থেকে মুক্ত করে তাদের নিয়ে পালিয়েছে। জো তৎক্ষণাৎ তার ওয়ার বয়দের নির্দেশ দেয় যেভাবে হোক তারা যেন ফিউরিওসাকে আটকায় আর মেয়েগুলোকে ফিরিয়ে নিয়ে আসে। সে নিজেও পুরো ফোর্স সহ ফিউরিওসাকে ধরতে বেরিয়ে পড়ে। ওয়ার বয়দের মধ্যে একজন অসুস্থ ছিল, যার কোনো একটা কঠিন রোগের কারণে রক্ত দেবার প্রয়োজন হতো। এই ওয়ার বয়টার নাম নাক্স। এই মুহূর্তে তাকে ম্যাক্সের শরীর থেকে রক্ত ট্রান্সফার করা হচ্ছিল, তাই সে যুদ্ধের ময়দানে ম্যাক্সকেও নিয়ে আসে। ম্যাক্সের ঘাড়ে একটা পাইপ লাগানো ছিল, যার মাধ্যমে নাক্সের শরীরে রক্ত ট্রান্সফার হচ্ছিল।
ছিল, আর ম্যাক্স যাতে পালিয়ে যেতে না পারে তাই একটা শেকল দিয়ে ম্যাক্সের মাস্কের সাথে নাক্সের হাত বাঁধা ছিল। যাই হোক, এদিকে ফিউরিওসা পালাতে গিয়ে অন্য আরেক গ্রুপের এলাকাতে ঢুকে পড়েছিল, তাই তারাও ফিউরিওসার উপরে অ্যাটাক করা শুরু করে। ফিউরিওসার সাথে জোয়ের কয়েকজন সৈন্য ছিল যারা ফিউরিওসাকে গ্যাস এবং বুলেট নিতে সাহায্য করার জন্য এসেছিল। তারা যথাসম্ভব ফিউরিওসাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কারণ তারা তখনও জানতো না ফিউরিওসা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যাচ্ছে। দুই গ্রুপের মাঝে ব্যাপক আকারে লড়াই চলে। শত্রুপক্ষের কাছে যতগুলো অস্ত্র ছিল সব ফিউরিওসের ওপরে চালাতে শুরু করে। তখনই জোয়ের সৈন্যরাও তাদের সাথে এসে মিলিত হয়। তারা সিদ্ধান্ত নেয় প্রথমে তারা শত্রুপক্ষকে হারিয়ে দেবে, তারপরে তারা ফিউরিওসাকে মেরে জোয়ের রক্ষিতাদের ফিরিয়ে নিয়ে যাবে। তাই তারাও শত্রুপক্ষকে অ্যাটাক করতে শুরু করে। এক পর্যায়ে তারা শত্রুপক্ষকে হারিয়ে দেয়, কিন্তু আসল বিপদ দেখা দেয় তখন। ইমোর্টাল জো নিজেই তার পুরো বাহিনী নিয়ে ফিউরিওসের কাছাকাছি চলে এসেছিল, অথচ সামনে এগোনোর মতো উপায় নেই, কারণ সামনে বিরাট এক ধূলিঝড় এগিয়ে আসছে। ফিউরিওসা পড়ে যায় উভয় সংকটে। সে জোয়ের হাতে ধরা পড়ার চেয়ে ধুলোর ঝড়ের মধ্যে মরে যাওয়াটাকেই বেটার মনে করে, তাই সে নিজের গাড়িটা ধুলোর ঝড়ের মাঝেই ঢুকিয়ে দেয়। জো তার ফোর্স নিয়ে সেখানেই থেমে যায়। ধুলোর মাঝে তারা আসার সাহস পায় না, কিন্তু নাক্স তখনও থামে না। সে জোয়ের কাছে হিরো সাজতে চায়, তাই সে ফিউরিওসাকে ধাওয়া করে ধুলো ঝড়ের মাঝে ঢুকে পড়ে। ম্যাক্স তখনও গাড়ির বাইরে বাধা অবস্থায় ছিল। সে কোনো রকমে নিজেকে ধুলোর মাঝ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যায়। অনেকক্ষণ ধাওয়া করার পরে যখন নাক্স ফিউরিওসাকে আটকাতে পারে না, তখন সে গাড়ির পেট্রোলের লাইনটা খুলে দেয়। গাড়িতে পেট্রোলে ভরে গেলে সে সেটাতে আগুন জ্বালিয়ে ব্লাস্ট করানোর প্ল্যান করে। এতে সে নিজেও মরে যাবে, সেই সাথে ফিউরিওসের গাড়িটাকেও উড়িয়ে দেবে। কিন্তু ম্যাক্স কোনো রকমে গাড়ির গ্লাস ভেঙে ভেতরে ঢোকে, আর নাক্স গাড়িতে আগুন লাগানোর আগেই তাকে আটকে দেয়। কিন্তু তখনই আবার ফিউরিওসা নাক্সের গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। তারা ভাঙাচোরা গাড়ি থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। ফিউরিওসা ধরে নেয় এরা হয়তো মরে গেছে, তাই ঘটনাস্থলের কাছাকাছি গাড়িটা থামিয়ে রেস্ট নেয়। তখনই ধুলোর ভেতর থেকে মাথা তুলে দাঁড়ায় ম্যাক্স। নাক্স তখনও অজ্ঞান হয়ে পড়েছিল। ম্যাক্স নিজের ঘাড়ের রক্ত ট্রান্সফারের পাইপটা খুলে ফেলে, তারপরে চেইনটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। ম্যাক্স একটা বন্দুক দিয়ে নাক্সের হাতটা উড়িয়ে দেবার চেষ্টা করে, কিন্তু বন্দুকটা ড্যামেজ হয়ে যাওয়ায় গুলি বের হচ্ছিল না। তখনই সে কিছুটা দূরে ফিউরিওসের গাড়িটা দেখতে পায়, তাই সে নাক্সকে নিজের কাঁধে তুলে নিয়ে ফিউরিওসের গাড়িকে লক্ষ্য করে দৌড়াতে শুরু করে। ফিউরিওসের গাড়ির কাছে এসে সে দেখে মেয়েগুলো পানি দিয়ে নিজেদের শরীর পরিষ্কার করছে, আর ফিউরিওসা গাড়ি মেরামত করছে। ম্যাক্স বন্দুক হাতে বেরিয়ে আসে আর তাদেরকে গান পয়েন্টে রেখে পানি চায়। একটা মেয়ে তাকে পানির পাইপ এগিয়ে দিলে সে প্রাণ ভরে পানি খায়। তারপরে তাদেরকে বলে কাটারে দিয়ে তার চেইনটা কেটে দিতে। একজন মেয়ে যখন চেইনটা কাটতে যায় তখনই ফিউরিওসা ম্যাক্সের ওপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ততক্ষণে নাক্সও জেগে উঠেছিল, সেও হাতাহাতিতে অংশ নেয়। সেই সাথে মেয়েগুলো তাদের সাথে লেগে পড়ে, কিন্তু এক পর্যায়ে ম্যাক্স ফিউরিওসাকে হারিয়ে দেয়। এতে নাক্স খুশি হয় এবং নিজেই ম্যাক্সের চেইনটা কেটে দেয়। তখন ম্যাক্স তাকেই আঘাত করে ফিউরিওসের গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। গাড়িটা বন্ধ হয়ে যায়। ফিউরিওসাও মেয়েগুলোকে নির্দেশ দেয় তাকে ফলো করতে। তারা ম্যাক্সের কাছে এসে পৌঁছায়। তারপরে ফিউরিওসা ম্যাক্সকে বলে সে এই গাড়ির ফ্রিকোয়েন্সি ভিন্নভাবে সেট করেছে, তাই ফিউরিওসাকে ছাড়া এই গাড়ি কোনোভাবেই চালানো সম্ভব না। তাই ম্যাক্স বাধ্য হয়ে ফিউরিওসা এবং মেয়েগুলোকে গাড়িতে তুলে নেয়। ফিউরিওসাকে গাড়ি চালানোর দায়িত্ব দেওয়া হয়, আর ম্যাক্স গান হাতে মেয়েগুলোকে গান পয়েন্টে রেখে বসে থাকে। ম্যাক্স গাড়িতে থাকা সব অস্ত্রগুলো নিজের কাছে নিয়ে নেয়। কিছুক্ষণ পরে তারা বাইরে দেখতে পায় জো তার ওয়ারবয়দের নিয়ে আবারও ফিরে এসেছে। তাদেরকে ফুল স্পিডে ধাওয়া করছে, কিন্তু ফিউরিওসের গাড়ি চালাতে কিছু একটা সমস্যা হচ্ছিল। আসলে এরই মধ্যে আবার নাক্স তাদের অজান্তেই গাড়ির পেছনে উঠে পড়েছিল। সে গাড়ির তেলের লাইনটা খুলে দেয়, এই জন্যই গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল। তাই সেটা জুড়ে দিতে ম্যাক্স বাইরে বেরিয়ে আসে। তখনই নাক্স গাড়ির ভেতরে ঢুকে ফিউরিওসের ওপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু মেয়েগুলো তাকে আটকে দেয় এবং বোঝানোর চেষ্টা করে ইমোর্টাল জো মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ব্রেইন ওয়াশ করেছে। জো একটা মিথ্যাবাদী শয়তান, তার কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। কিন্তু তবুও নাক্স সেটা বুঝতে যায় না দেখে মেয়েগুলো তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ধাক্কা খেয়ে পড়ার সময় একটি মেয়ের কাপড়ের টুকরো নাক্সের হাতে চলে আসে। সে হার না মেনে আবারও গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। ফিউরিওসা গাড়ি নিয়ে একটা পর্বতময় জায়গায় ঢুকে পড়ে। এখানে পাহাড়ি দস্যু বাহিনী থাকে। ফিউরিওসার সাথে তাদের একটা ডিল হয়েছিল,
ফিউরিয়াসা তাদেরকে 300 গ্যালন পেট্রোল এনে দেবে। তার বিনিময়ে তারা ফিউরিয়াসাকে এখান থেকে পালিয়ে যাবার সুযোগ করে দেবে। ফিউরিয়াসা গাড়ি থামিয়ে নিজের দুহাত আত্মসমর্পণের ভঙ্গিতে বলে সে তার প্রতিশ্রুতি রেখেছে, এবার যেন তাকে যেতে দেওয়া হয়। তখন পাহাড়ি দস্যু বাহিনীর প্রধান দলবল নিয়ে পাহাড়ের উপর থেকে মুখ তুলে তাকায় এবং বলে, তোমার সাথে কথা হয়েছিল, তুমি শুধু একা আসবে, কিন্তু তোমার পেছনে সেনাদের 3টি দল এদিকেই এগিয়ে আসছে, এমনটা তো কথা ছিল না। দল প্রধান সন্দেহ প্রকাশ করলে ফিউরিয়াসা এগিয়ে যায় এটা দেখার জন্য যে জোয়ের বাহিনী এখন কত দূর আছে। সে দেখতে পায় জো তার বাহিনী নিয়ে খুব কাছে চলে এসেছে, এখানে সে থাকলেই ধরা পড়ে যাবে। তাই সে ম্যাক্সকে সিগন্যাল দেয় গাড়ি স্টার্ট করার জন্য। তারপরে সে নিজেও গাড়িতে ঝাঁপিয়ে পড়ে। ফিউরিয়াসা বিশ্বাসঘাতকতা করেছে ভেবে পাহাড়ি দস্যু প্রধান তার উপরে গুলি চালাতে শুরু করে আর তার দলকে তাদের পেছনে লাগিয়ে দেয়। এদিকে তারা পাহাড়ের একটা চূড়া ব্লাস্ট করে ধসিয়ে দেয়। এতে রাস্তা বন্ধ হয়ে জোয়ের বাহিনী সেখানে আটকা পড়ে যায়। জো দ্রুত রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেয়। তখনই আবার নাক্স সেখানে হাজির হয়ে যায়। সে মেয়েটির কাপড়ের ছেঁড়া অংশ জোকে দেখিয়ে বলে সে ওই গাড়িতেই ছিল। তাই জো তার নিজের গাড়িতে নাক্সকেও তুলে নেয়। তারপর গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে ফিউরিয়াসাকে ধাওয়া করতে শুরু করে। এদিকে পাহাড়ি দস্যু বাহিনীর সাথে ম্যাক্স আর ফিউরিয়াসার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পাহাড়ি দস্যু সেনারা ফিউরিয়াসার গাড়িতে একের পর এক বোমা মেরে নাজেহাল অবস্থা করে দিচ্ছিল। তবুও তারা এক পর্যায়ে সব সেনাদের মেরে ফেলে। ততক্ষণে জো গাড়ি নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল। পাহাড়ি দস্যু প্রধানকে মারার সময়ে ফিউরিয়াসার গাড়ির সাথে পেট্রোলের যে ট্যাঙ্কটা ছিল সেটাতে আগুন লাগে এবং গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা বড় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটা জোয়ের গাড়ির সামনেই ঘটে, কিন্তু তবুও সে বেঁচে যায়। জো একটা গান বের করে ফিউরিয়াসাকে গুলি করতে যায়, কিন্তু তখনই তার একজন প্রেগনেন্ট রক্ষিতা গাড়ির দরজা খুলে সামনে এসে পড়ে। তাকে দেখে জো গুলি করা থামিয়ে দেয়, কারণ মেয়েটির পেটে তো তারই সন্তান। সে যে কোনো মূল্যে নিজের সন্তানকে বাঁচাতে চায়। তখন নাক্স জোকে বলে সে ফিউরিয়াসার গাড়ির ভেতরে ঢোকার পথ চেনে, তাই সে যদি গাড়ির ওপরে কোনোভাবে যেতে পারে তাহলে সে ভেতরে ঢুকে ম্যাক্স আর ফিউরিয়াসাকে মেরে ফেলবে এবং মেয়েগুলোকে উদ্ধার করে নিয়ে আসবে। জো নাক্সের কথা শুনে তার হাতে একটা গান তুলে দেয় আর বলে সে যদি কাজটা সম্পন্ন করতে পারে তাহলে তাকে আজমের জন্য স্বর্গে থাকার সুযোগ দেওয়া হবে। এটা শুনে নাক্সের চোখ মুখ ঝকঝক করে ওঠে। জো তার একজন ছেলে গানম্যান রিকটাসকে নির্দেশ দেয় নাক্সকে ফিউরিয়াসের গাড়ির ওপরে পাঠানোর জন্য। রিকটাস খুব শক্তিশালী ছিল। সে নাক্সকে তুলে গাড়িটার উপরে ছুঁড়ে মারে। নাক্স গাড়িটা আঁকড়ে ধরে উপরে উঠে পড়ে, কিন্তু গাড়ির ছাদের উপর দিয়ে দৌড়ে যাবার সময়ে তার হাতের চেইনটা এক জায়গায় আটকে যায় আর তার হাত থেকে গানটাও ছিটকে পড়ে যায়। এটা দেখে জো আরো রেগে যায় আর নাক্সকে গালি দেয়। তারপর জো দ্রুত তার গাড়িটা ছুটিয়ে ফিউরিয়াসের গাড়ির সামনে চলে আসে। তখন রিকটাস একটা তীর ছুঁড়ে মারে এবং সেটা ফিউরিয়াসের গাড়ির স্টিয়ারিংয়ে ঢুকে যায়। তীরের সাথে একটা চেইনও লাগানো ছিল, যেটা দিয়ে রিকটাস তাদেরকে থামানোর চেষ্টা করছিল। তাই সে প্রেগনেন্ট মেয়েটি আবারও বের হয়ে একটা চেইন কাটার দিয়ে চেইনটা কেটে দেয়। তখনই হঠাৎ তারা একটা খাড়া পাথরের সামনাসামনি পড়ে। পাথরটা গাড়ির দরজাতে আঘাত করে। যদিও মেয়েটা ভাগ্যক্রমে বেঁচে যায়, কিন্তু তার ভাগ্য দ্বিতীয়বার তার সাথ দেয় না। সে ভেতরে ঢুকতে গেলে পা পিছলে যায় এবং গাড়ির দরজা ভেঙে সে নিচে পড়ে যায়। মেয়েটা ঠিক জোয়ের গাড়ির সামনে চলে আসে, তাই জো তাকে বাঁচাতে নিজের গাড়ি ঘুরিয়ে নেয় এবং নিজেই অ্যাক্সিডেন্ট করে। তবুও মেয়েটিকে বাঁচানো সম্ভব হয় না। জো মেয়েটির নিথর শরীর কোলে তুলে চিৎকার করতে শুরু করে, কারণ মেয়েটির সাথে তার সন্তানটাও তো মরে গেছে। মেয়েটির মৃত্যুতে বাকি মেয়েরা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ফিউরিয়াস আর ম্যাক্স গাড়ি না থামিয়ে এগিয়ে যেতে শুরু করে। একসময় তাদের গাড়ির ইঞ্জিন গরম হয়ে বন্ধ হয়ে যায়। জোয়ের রক্ষিতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ কেউ ভাবতে থাকে তারা ফিউরিয়াসের সাথে এসে ভুল করেছে, তাদের জোয়ের কাছে ফিরে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আবার কেউ বা নিজেদের সিদ্ধান্তে অনড় যে তারা জোয়ের ভোগ্যপণ্য হয়ে আর বাঁচতে পারবে না, তারা স্বাধীনতা চায়। কিছুক্ষণ তাদেরকে ঝামেলা করতে দিয়ে ততক্ষণে ফিউরিয়াসা আর ম্যাক্স গাড়ির ইঞ্জিনে পানি ঢেলে সেটা ঠান্ডা করে ফেলে। তারপরে তাদের তুলে নিয়ে আবারও যাত্রা শুরু করে। কিছুক্ষণ যাওয়ার পরে ম্যাক্স ফিউরিয়াসাকে জিজ্ঞেস করে তারা এখন কোথায় যাচ্ছে। ফিউরিয়াসা জানায় কয়েক কিলোমিটার দূরে একটা সবুজ অরণ্য আছে। এক রাত জার্নি করলেই তারা সেখানে পৌঁছাতে পারবে। তারা কিছুটা সেফ পজিশনে পৌঁছানোর পরে সবাইকে কাজে লাগিয়ে দেয় গাড়ির বিভিন্ন জায়গায় যেসব গান আর বুলেট রাখা আছে সেগুলো খুঁজে বের করে এক জায়গায় রাখার জন্য। সবাই নিজেদের কাজে লেগে পড়ে। শুধু একটা মেয়ে ভেতরে বসে থাকে। মেয়েটি হঠাৎ খেয়াল করে
গাড়ির নিচের পথ দিয়ে নাক্স ভেতরে ঢুকে পড়েছে। নাক্স খুব হতাশ এবং অসুস্থ হয়ে পড়েছিল। সে আক্ষেপ করে বলছিল সে স্বর্গে যাওয়ার এবং ইমোর্টাল জোয়ের সাথে থাকার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলল। নাক্সকে দেখে মেয়েটার খুব মায়া হয়। সে নাক্সের মুখে হাত বুলিয়ে দেয়। মমতার পরশ পেয়ে নাক্সও শান্ত হয়ে যায়। কয়েক ঘন্টা গাড়ি চালানোর পরে তারা খেয়াল করে জো আবারও পুরো বাহিনী নিয়ে এগিয়ে আসছে। তাই তারা পথের মাঝে কিছু মাইন পুঁতে রাখে। এতে জোয়ের বাহিনী এগিয়ে আসার সময়ে মাইন বিস্ফোরণ করে কয়েকটি গাড়ি ধ্বংস হয়ে যায়। বাকিরাও সেখানে আটকে পড়ে। জো তার দলের একটা অংশকে ফিউরিয়াসের গাড়ির পেছনে পাঠিয়ে দেয় আর বাকিদের নিয়ে সে কিছুক্ষণের জন্য বিরতি নেয়, কারণ এই সময়ে তার জীবন তোলপাড় করার মতো একটা ঘটনা ঘটে যায়। একজন ডাক্তার একটু আগে মরে যাওয়া সেই প্রেগনেন্ট মেয়েটির পেট কেটে বাচ্চাটি বের করে, কিন্তু বাচ্চাটি ততক্ষণে মরে গিয়েছে। এটা একটা ছেলে বাচ্চা ছিল। এটা শুনে জো মর্মাহত হয়ে পড়ে। যাই হোক, ওদিকে ফিউরিয়াসদের গাড়ির চাকা কাদার মধ্যে বাজেভাবে আটকে যায়। তারা বিভিন্নভাবে চেষ্টা করে গাড়িকে কোনোভাবেই কাদার ভেতর থেকে বের করতে পারছিল না। তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাক্স। সে বুদ্ধি দেয় একটা গাছের সাথে দড়ি বেঁধে গাড়িটা টেনে তোলার জন্য। তারা গাড়িটা কাদার ভেতর থেকে তোলার চেষ্টা করে। তখনই জোয়ের একটা গ্রুপ তাদের কাছাকাছি চলে আসে। ফিউরিয়াসা একটা স্নাইপার দিয়ে শুট করে তাদের কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়। ম্যাক্স আর নাক্সও ততক্ষণে গাড়িটা কাদার ভেতর থেকে তুলে ফেলতে সক্ষম হয়। গ্রুপটা গোলাগুলি শুরু করতেই তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে গাড়ির ইঞ্জিন হিট হয়ে আবারও গাড়িটা বন্ধ হয়ে যায়। তখন ম্যাক্স গাড়ি থেকে একটা পেট্রোলের ডিব্বা নিয়ে বেরিয়ে আসে। তারপরে বলে গাড়ির ইঞ্জিন ঠান্ডা হওয়া পর্যন্ত যদি সে ফিরে না আসে তাহলে যেন তারা ম্যাক্সের অপেক্ষা না করেই সামনে এগোতে শুরু করে। তারপরে ম্যাক্স পেট্রোলের ডিব্বাটা নিয়ে জোয়ের ওয়ারবয়দের এই গ্রুপটার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে একটা বড় ব্লাস্ট হতে দেখা যায়। সবাই ভাবে ওয়ারবয়দের সাথে হয়তো ম্যাক্সও বিস্ফোরণে মরে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে একটা বড় ঝোলাভর্তি অস্ত্র আর একটা স্টিয়ারিং নিয়ে ফিরে আসে। সে সফলভাবে ওয়ারবয়দের মেরে ফেলতে সক্ষম হয়েছে। তারপরে তারা আবারও গাড়ি চালিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। যাবার পথে ম্যাক্স ফিউরিয়াসাকে জিজ্ঞেস করে সে সবুজ অরণ্যের ব্যাপারে কিভাবে জানে। ফিউরিয়াসা জানায় এটা তার জন্মস্থান। তাকে ছোটবেলায় সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। সারা রাত গাড়ি চালিয়ে সকালে তারা সেখানে পৌঁছায়। সেখানে উঁচু টাওয়ার দেখে ফিউরিয়াসা বুঝতে পারে আশেপাশেই তার সম্প্রদায়ের লোকজন রয়েছে। সে চিৎকার দিয়ে নিজের পরিচয় বলে সে ভুবালিনী সম্প্রদায়ের মেয়ে আর তার মায়ের নাম মেরি জবাসা। ফিউরিয়াসার পরিচয় শুনে বালুর প্রাচীরের পেছন থেকে কয়েকজন লেডি বাইকার বেরিয়ে আসে। তারপরে তারা ফিউরিয়াসাকে আলিঙ্গন করে, কিন্তু এখানে এসে ফিউরিয়াসা আরও হতাশ হয়ে পড়ে, কারণ সে যে সবুজ অরণ্যের জন্য এসেছিল সেটা অনেক দিন আগেই ধ্বংস হয়ে গেছে। এখন এখানে পুরোটাই অনুর্বর মরুভূমি। এমনকি তাদের সম্প্রদায়ের অল্প কয়েকজন বাদে বাকি সবাই মরে গিয়েছে। এসব শুনে ফিউরিয়াসা পুরোপুরি ভেঙে পড়ে, যার জন্য এত হানাহানি যুদ্ধ লড়াই খুনাখুনি হলো, অথচ সেটা কিনা এক্সিস্টই করে না। হতাশায় সারা রাত কেটে যায়। সকালে সবাই সিদ্ধান্ত নেয় তারা সামনের দিকে এগিয়ে যাবে। এই দিকে 160 দিন যাত্রা করার পরে একটা সবুজ অরণ্যের দেখা পাওয়ার সম্ভাবনা আছে, যেখানে নিশ্চয়ই চাষাবাদের উর্বর জমি পাওয়া যাবে। তারা বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ম্যাক্স তাদের থামিয়ে দেয়। তারপরে একটা ম্যাপ দেখিয়ে বলে তারা মরীচিকার পেছনে ছুটছে। সামনের দিকে গেলে তারা মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না। এর চেয়ে বরং তাদের আবারও জোয়ের দুর্গে ফিরে যাওয়া উচিত, কারণ জীবন ধারণের জন্য এর চেয়ে ভালো জায়গা তারা আর কোথাও পাবে না। শুধুমাত্র সেখানেই আছে পর্যাপ্ত ভূগর্ভস্থ পানীয় জল, শস্য ফলানোর জন্য উর্বর জমি, আর এই ক্ষেত্রে তাদের মাত্র 2 সপ্তাহ সময় লাগবে, অর্থাৎ 160 দিনের জার্নির চেয়ে অনেক কম সময়ের ব্যাপার। কিন্তু এর জন্য তাদের এখন জোয়ের পুরো বাহিনীর সাথে সামনাসামনি লড়াই করতে হবে। তাই তারা প্ল্যান বানায়, যেহেতু জো তার বাহিনী নিয়ে তাদেরকে ধরতে বেরিয়ে পড়েছে, তাই তারা এখন ফাঁকা দুর্গে ঢুকে গিয়ে সেটা কবজা করবে। তারপরে জো খবর পেয়ে যখন তাদের প্রতিহত করতে আসবে তখন তাদের পথ বন্ধ করে দিয়ে সবাইকে ব্লাস্ট করে মেরে ফেলবে। তারা সবাই এই প্ল্যানে সম্মতি জানায়। তারপর গাড়ি নিয়ে আবারও পেছনে যাত্রা শুরু করে। এরই মধ্যে জো এবং তার লোকজন দূরবীনে ফিউরিয়াসাদের অন্য একটা পথ দিয়ে দুর্গের দিকে যেতে দেখে ঘাবড়ে যায়। তারা ফিউরিয়াসাদের প্ল্যান বুঝে ফেলে, তাই তারাও গাড়ি ঘুরিয়ে তাদেরকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। একসময় তারা তাদেরকে ধরে ফেলে এবং চারিদিক থেকে অ্যাটাক শুরু করে। তারাও যথাসম্ভব ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করে। প্রথমেই জোয়ের বাহিনী 2জন ভুবালিনী মহিলাকে মেরে ফেলে। তারপরে তারা চেইন লাগানো বর্ষা দিয়ে ফিউরিয়াসের গাড়ির ট্যাঙ্কে আটকে দেয় এবং গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ম্যাক্স চেইন কাটার দিয়ে চেইনগুলো কেটে দেয়। ততক্ষণে অনেক ওয়ার বয় গাড়ির ওপরে চলে আসে। ম্যাক্স এবং ভুবালিনী মহিলা যোদ্ধারা
তাদের সাথে ফাইট শুরু করে। এই সুযোগে একজন ওয়ার বয় লম্বা পাইপের মাধ্যমে এসে এক ঝটকায় ফিউরিয়াসের গাড়ি থেকে একজন মেয়েকে তুলে নিয়ে যায়। এদিকে ম্যাক্স লড়াইয়ের সময় হঠাৎ পিছলে পড়ে যায়। ফিউরিয়াসা কোনো রকমে তার এক পা চেপে ধরে বাঁচিয়ে নেয়। ফিউরিয়াসাকে ব্যস্ত দেখে একজন ওয়ার বয় তার পেটের ভেতরে একটা হাড়ের তৈরি ছুরি ঢুকিয়ে দেয়। তবুও ফিউরিয়াসা নিজেকে এবং ম্যাক্সকে সামলে রাখে। একটা ওয়ার বয় ম্যাক্সকে গাড়ির বাইরে ঝুলে থাকতে দেখে তাকে মারার জন্য গাড়ি নিয়ে এগিয়ে আসে। যদিও ফিউরিয়াসা সেই গাড়িটা ধাক্কা দিয়ে ম্যাক্সকে প্রোটেক্ট করে। একটু পরে নাক্স ম্যাক্সের কাছাকাছি চলে আসে, তারপরে তাকে লাথি দেয়। ফলে ম্যাক্স ওয়ারবয়দের একটা গাড়ি আটকে ধরে সেটাতে উঠে পড়ে। তারপর তাদের মেরে গাড়ি দখল নিয়ে নেয়। জোয়ের ওয়ারবয়রা ব্যাপক হারে আক্রমণ চালাচ্ছিল। তাছাড়া সে একজন মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, তাই তাকে ফিরিয়ে আনতে ফিউরিয়াসা নাক্সকে গাড়ির দায়িত্ব দিয়ে নিজে বের হয়ে জোয়ের গাড়িতে পৌঁছায়। তারপরে জোয়ের মাস্ক ধরে টান দেয়, আর মাস্কটা টান দিতেই জো তৎক্ষণাৎ সেখানেই মারা যায়। তারপরে সে জোয়ের গাড়িটা দখল করে নেয়। ম্যাক্সও গাড়িতে এসে পৌঁছায়। তারপরে তাদের আগের গাড়ি থেকে ম্যাক্স এবং ফিউরিয়াসা বাকি মেয়েগুলোকেও গাড়িতে উঠিয়ে নেয়। কিন্তু রিকটাস মাঝখানে এসে যাওয়ায় নাক্স গাড়িতে উঠতে ব্যর্থ হয়। রিকটাস নাক্সের গাড়ির ইঞ্জিনটা ভেঙে ফেলে। তখন নাক্স সিদ্ধান্ত নেয় নিজের জীবনের বলিদান দিয়ে সে বাকিদের বাঁচাবে। তাই সে নিজের গাড়িটা পাহাড়ের সাথে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করায়। ফলে রিকটাস সহ নাক্সও সেখানেই মারা যায়। বাকি সৈন্যরাও সেখানেই আটকে পড়ে। এদিকে ফিউরিয়াসার পেটে ছুরি লাগায় তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। ম্যাক্স ফিউরিয়াসার পেট থেকে ছুরির অংশ বের করে সেলাই করে দেয়। ম্যাক্স নিজের রক্ত ফিউরিয়াসার শরীরে ট্রান্সফার করে দেয়। এতে ফিউরিয়াসা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। একসময় তারা দুর্গে এসে পৌঁছায়। তাদেরকে সবাই অদ্ভুতভাবে দেখতে থাকে। তারা গাড়ির সামনে ইমমর্টাল জোয়ের মৃতদেহ নিয়ে এসেছিল। ম্যাক্স জোয়ের মুখ থেকে কাপড়টা সরিয়ে দিতেই মৃত জোকে দেখে সবাই আনন্দ উল্লাসে নাচতে শুরু করে। সবাই তার দেহের উপরে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে তারা এই রাক্ষসটার হাত থেকে মুক্তি পেয়েছে। মুক্তির আনন্দে দুর্গের পানির ধারাগুলো ছেড়ে দেওয়া হয়। পানির স্পর্শ পেয়ে তাদের মনে হয় এটাই বুঝি আসল স্বর্গ। ফিউরিয়াসা তাদের লোকজনকে নিয়ে দুর্গের উপরে উঠে যায়, যেখান থেকে জো পুরো দুর্গ শাসন করত। কিন্তু ম্যাক্স উপরে যাবার বদলে ধীর পায়ে পেছনে সরতে থাকে। জনতার ভিড়ের মাঝে ফিউরিয়াসা ম্যাক্সকে দেখতে পায়। চোখের ইশারায় দুজন দুজনকে বিদায় জানায়। ম্যাক্স কখনো কারো অধীনে থাকেনি, ভবিষ্যতেও থাকবে না। সে নিজের পথ ঠিক খুঁজে নেবে। এদিকে মানুষগুলো নিশ্চয়ই উর্বর জমিতে সবুজ শস্য আর গাছগাছালিতে ভরিয়ে তুলবে। পৃথিবী আবারও ফিরে পাবে তার আগের সবুজ শস্য শ্যামল রূপ। পৃথিবীর মানুষ কোনো যুদ্ধ চায় না, শুধু শান্তি চায়। সেই শান্তি কামনা করেই আজকের গল্পটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততদিনে ভালো থাকুন, বেশি বেশি গাছ লাগান এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখুন। ধন্যবাদ।